আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম থ্রি সি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি সাইদুল হাবিব মূলত গ্রামার পার্টের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার রাইট ফর্ম অফ ভার্বের 20টা টপ রুলগুলো দেখাবো এবং এ নিয়ে পরে আরও ভিডিও হবে। ওগুলো বাড়তি কিছু হয়তো তোমাদেরকে কুইজ হিসেবে বা লাইভ ক্লাস হিসেবে এগুলো শেখানো হবে। আসলে তোমরা সবাই জানো যে রাইট ফর্ম অফ ভার্বসের রুল অসংখ্য, বাট এই 20টা রুল আমি সাজিয়েছি যেগুলো টপ এবং জানা দরকার এসএসসি লেভেলের স্টুডেন্টের জন্য। এবং এই টপিকটা এসএসসি লেভেল নয়, বরং তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাট আমি এই 20টা রুলস নিয়ে এই ভিডিও তৈরি করব। এমনকি তোমরা জানো যে থ্রি সি সহজে টেকনিক্যালি এবং সাজিয়ে বোঝানোর চেষ্টা করে। যেমন আমি এই ভিডিওতে সিন্সের কতগুলো রুল, তারপরে তোমার সবগুলো দেখো, আমি কিন্তু সবগুলো রুল একসাথে রেখেছি। রুল 1, রুল 2, রুল 3, রুল 4, এভাবে। যদিও 3-4টা রুল অনেক গাইড বা অনেকখানে তুমি সোর্স থেকে পড়বা, কিন্তু সেগুলো অনেকগুলো রুল বা একসাথে দেওয়া নেই বা একত্রে গুছিয়ে লেখা নেই বা টেকনিক্যালি বোঝানো সম্ভব না। দ্যাটস ওয়াই আমি যেটা করছি, যেমন ইফ দেখো এখানে রুলগুলো একত্রে সাজানো আছে, অর্থাৎ সহজে সাজিয়ে গুছিয়ে পড়া এবং টেকনিক্যালি পড়ানো। যেহেতু সিসি অলওয়েজ উদ্দেশ্য থাকে, এমনকি প্রতিবারের মতো এবারও এই উদ্দেশ্য নিয়ে ক্লাসটা হবে। তো চলো শুরু করা যাক। তার আগে একটা ইন্ট্রো। আসো এবার ক্লাস শুরু করা যাক। প্রথম রুল, নাও, অ্যাট দিস মুমেন্ট, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট। এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কেন? সহজভাবে জানো, কারণ এখানে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমের ক্ষেত্রে, কোনো মুভমেন্টের ক্ষেত্রে, একেবারে স্পেসিফিক মুভমেন্টের ক্ষেত্রে বর্ণনা করতে বলে এতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কোনো মুহূর্তে কোনো কাজ চলতেছে, রানিং। তাহলে যেমন নাও, এখনই কোনো কাজ চলতেছে, এমন বুঝিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারেন্টলি আর রিসেন্টলি এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, আমি বলতেছি। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমান, যেটা মানে ঘটতেছে, রানিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন উই আর নাও গোয়িং টু স্কুল, হু ইজ টকিং অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে কে কথা বলছে। 2 নম্বর রুল সহজ রুল ছিল। পরের রুলগুলো আস্তে আস্তে আমি প্রথমে সহজ থেকে একটু ভিতর দিয়ে যাচ্ছি। তো দেখো, 2য় নম্বর রুল, রিসেন্টলি, জাস্ট ওভার, জাস্ট এভার, লেটলি, জাস্ট নাও, অলরেডি, নেভার, ইয়েট। এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বসে, অর্থাৎ এগুলো সম্প্রতি বা বর্তমানে ঘটিত হয়ে গেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এবার আসো কারেন্টলি এবং রিসেন্টলি নিয়ে অনেকের কনফিউশন। দ্যাট কারেন্টলি কি, কারেন্টলি আর রিসেন্টলির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, রিসেন্টলি বলতে যে আজকে যে বর্তমান, এই বর্তমানের কয়েকদিন আগে বা কদিন পরে, এই বোঝাতে রিসেন্টলি ব্যবহৃত হয়। যেমন রিসেন্টলি বাংলাদেশে একটা বই পাবলিশ হয়েছে, তাহলে এটা বুঝিতেছে কি, অর্থাৎ বর্তমানে কোনো সময় নয়, এই কদিন আগে বা কদিন পরে। যেমন আমরা যদি বলি রিসেন্টলি বইটা পাবলিশ হবে বা কোনো গেম পাবলিশ হবে, তাহলে রিসেন্টলি হচ্ছে এমন কিছু, অর্থাৎ সেটা কিন্তু এক্স্যাক্টলি বর্তমানকে নির্দেশ করে না। আর কারেন্টলি তাহলে বর্তমানে চলমান। যেমন আমরা যদি বলি আজকে মনে করো, গতকালকে মনে করি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত হচ্ছে, আজকেও সেই ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের কিছু যুদ্ধ দেখা দিছে, মানে হামলা টামলা করা হয়েছে ফিলিস্তিনে। তো সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কারেন্টলি এটা ঘটতেছে, অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছো যে কারেন্টলি আর রিসেন্টলির মধ্যে পার্থক্য। সেই রিসেন্টলি যেটা ঘটে যাবে সামনে বা কদিন আগে ঘটেছে, সেই রিসেন্টলির ক্ষেত্রে যেহেতু ঘটেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। যেমন হি হ্যাজ অলরেডি ডান হিজ হোমওয়ার্ক, আই হ্যাভ রিচড হেয়ার জাস্ট নাও, এই মুহূর্তে বা জাস্ট নাও, এই এখনই আমি এখানে পৌঁছলাম। দ্য গেম হ্যাজ পাবলিশড রিসেন্টলি,
এই গেমটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, অর্থাৎ কদিন আগে পাবলিশ হয়েছে এমন কিছু বুঝেছে, মানে আজকেই বা বর্তমানেই পাবলিশ হয়েছে এমন কিছু। এবার আসো 3 নাম্বার রুলস। দেন অ্যাট দ্যাট মুমেন্টের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ দেন, যেমন তখন, তখন করিম খেলতেছিল, এটা রানিং প্রসেস। অ্যাট দ্যাট মুমেন্ট, আমরা বলছি অ্যাট দিস মুমেন্ট, বর্তমানে কোনো মুমেন্টকে নির্দেশ করলে কন্টিনিউয়াস হচ্ছে এবং বর্তমান বলে প্রেজেন্ট হচ্ছে। আর এখানে অ্যাট দ্যাট মুমেন্ট, ওই মুহূর্তে, তাহলে ওই বলতে আমরা পাস্টকে বুঝছি এবং দ্যাট মুমেন্ট একটা মুহূর্তকে বোঝাতে কন্টিনিউয়াস, অর্থাৎ অ্যাট দ্যাট মুমেন্ট পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ প্লেয়িং অ্যাট দ্যাট মুমেন্ট, ওই মুহূর্তে সে খেলছিল। দেন হি ওয়াজ গোয়িং টু হিজ হোম, সে তার বাড়ি, তখন সে তার বাড়ি যাচ্ছিল। এই স্পেসিফিক সময়কে ইন্ডিকেট করলে এই কন্টিনিউয়াসটা বলবে। এবার আসো দেখে নিই 4 নাম্বার রুল। 4 নাম্বার রুলটা একটা মজার বিষয় নিয়ে, সেটা হলো বিফোর আর আফটার। হ্যাঁ, বিফোর আর আফটারের ক্ষেত্রে বিফোর আর আফটার সাধারণভাবে যেভাবে বসে ওগুলো আমরা পারবো, বাট আমরা শিখতেছি রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ টেন্সের বিষয় নিয়ে। বিফোর আর আফটার যদি মাঝখানে বসে, তাহলে তার প্রথম বাক্যাংশ অর্থাৎ আগের বাক্যাংশ এবং পরের বাক্যাংশে কোন টেন্সগুলো বসবে সেটা আমাদের জানা দরকার। মনে রাখবা বিফোর আর আফটারে আগে পরে দুই ধরনের টেন্স বসে, একটা হলো পাস্ট ইনডিফিনিট আর একটা হলো পাস্ট পারফেক্ট। এখন বিফোরের আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনিট নাকি আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট, সেই রুলটা জেনে নিতে হবে। বিফোর একটা টেকনিক্যালি মনে রাখি, বিফোর অর্থ পূর্বে, তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট, টেকনিক্যালি মনে রাখো। আফটার অর্থ পরে, পরে পাস্ট পারফেক্ট। যদি পরে পাস্ট পারফেক্ট হয় তাহলে আগে কি পাস্ট ইনডিফিনিট, যেহেতু পাস্ট পারফেক্ট আর ইনডিফিনিট আগে পরে বসে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি বিফোর একটা রুল পড়ি, আই হ্যাড ডান দিস ওয়ার্ক বিফোর ইউ কেম, ঠিক আছে। তাহলে এখানে দেখো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আই হ্যাড ডান দিস ওয়ার্ক ইউ কেম, ঠিক আছে। এই প্রথম বাক্যাংশ মনে রাখবা, অর্থ করার ক্ষেত্রে অনেকেই বিফোর আর আফটারের অর্থ করার ক্ষেত্রে, সেন্টেন্সগুলো অর্থ করার ক্ষেত্রে অনেকের কনফিউশন হয়, বাট মনে রাখবা সহজ নিয়ম, বিফোর আর আফটারে আগের ওয়ার্ডসটা কি আগে হবে না পরে হবে তার নির্দেশ করতেছে বিফোর আর আফটার, বুঝছো। যেমন এখানে ধরো আগের আগের যে বাক্যাংশটা, এটাকে বিফোর নির্দেশ করবে আগে না পরে। এখানে যেহেতু বিফোর, এখানে আগে, তাহলে এই বাক্যাংশটা আগে ঘটবে, এই বাক্যাংশটা পরে ঘটবে। আর আফটারের ক্ষেত্রে যেহেতু আফটার অর্থ পরে, তাহলে এই বাক্যাংশটা পরে ঘটবে আর এই বাক্যাংশটা আগে ঘটবে নিশ্চয়ই, মানে এই বাক্যাংশের পরে হলো এই বাক্যাংশটা ঘটবে, ঠিক আছে। তাহলে বিফোর, দেখো বিফোর যেহেতু পূর্বে, অর্থাৎ এই বাক্যাংশটা প্রথম বাক্যাংশটা পূর্বে ঘটবে। দেখো তাহলে কি হবে, ইউ কেম, তুমি আসার পূর্বে আমি কাজটা শেষ করেছিলাম। তাহলে পূর্বে ঘটছে কোনটা, আমি কাজটা শেষ করেছিলাম, এটা পূর্বে। আবার দেখো আফটারে আগের যে বাক্যাংশটা, সেটা আফটার নির্দেশ করতেছে কি, সেটা পরে ঘটবে। তাহলে ইউ হ্যাড কাম, তুমি আসার পরে আমি কাজটা শেষ করেছিলাম। বিফোরে আফটার রুল গেল সহজে মনে রাখার জন্য। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, যেহেতু পূর্বে হলো বিফোর, আর আফটারের অর্থ পরে পাস্ট পারফেক্ট, দুটো কিন্তু পাস্ট পারফেক্ট, পূর্বে আর পরে, ঠিক আছে। 5 নাম্বার রুল, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সম্পন্ন। ভবিষ্যতে যদি নির্দিষ্ট সময়ে স্পেসিফিক কোনো সময় দেওয়া আছে এবং স্পেসিফিক কাজ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন আই শ্যাল হ্যাভ রিচড দ্য স্টেশন বাই 4 PM, একেবারে স্পেসিফিক টাইম 4 PM, বাই 4 PM। তো বাই 4 PM স্পেসিফিক টাইম দেওয়ার ক্ষেত্রে আমরা স্পেসিফিক ভার্বটা লিখবো। যেমন হ্যাভ রিচড, আমি পৌঁছেছি, অর্থাৎ আমি পৌঁছেছিলাম, পারফেক্ট। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য মর্নিং, সকালে আমি কাজটা শেষ করেছিলাম। এবার আসো হোয়াইল সাধারণত যদি লিখি হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেমন হোয়াইল ইটিং হি ওয়াজ গোয়িং টু হিজ স্কুল, যখন খাচ্ছিলাম তখন সে স্কুলে যাচ্ছিল, মানে যখন আমি খাচ্ছিলাম সে স্কুলে যাচ্ছিল, এমন কিছু বোঝাচ্ছে। বা না, এক্স্যাক্টলি এটা না, এটা করলে ভুল হবে, বাট আমাদের হবে হোয়াইল
ইটিং হি ওয়াজ ওয়াচিং মুভি, যখন খাচ্ছিল সে একটা মুভি দেখছিল, ঠিক আছে, একই সাবজেক্ট কিন্তু মিন করতেছে। আবার দেখো আমরা যদি লিখি এইভাবে লেখা যায় যে হোয়াইল হি ওয়াজ ইটিং হি ওয়াজ ওয়াচিং মুভি, এইভাবে লেখা যায়। হয় এর রুলটা খুব সহজ। নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। দেখো নো সুনার হ্যাডের এখানে দেন বসছে, স্কার্সলি হেডের কি দেন বসছে না, হোয়েন, আর হার্ডলি হেডের ক্ষেত্রেও হোয়েন। মানেটা কি? এর অর্থ হলো সামথিং করতে না করতে এমন কিছু বোঝায়। যেমনটা বলছি তার আগে একটু রুলটা দেখে নাও। প্রথম ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, দ্বিতীয় ভার্বটা হবে পাস্ট ফর্ম, ঠিক আছে। যেমন নো সুনার হ্যাড হি হার্ড দেন, নো সুনার হ্যাড প্রথম ভার্বটা কি হয়েছে, পাস্ট পার্টিসিপল, হি হার্ড, দেন হি লেফট দ্য রুম, ঠিক আছে, হি লেফট দ্য রুম, পাস্ট পারফেক্ট, পাস্ট ফর্ম বসে হি লেফট দ্য রুম। অর্থাৎ সে শুনতে না শুনতেই রুম ত্যাগ করলো। অর্থাৎ সামথিং, মনে করো আমি আমার বন্ধুকে কোনো গুরুত্বপূর্ণ কথার জন্য ডাকলাম, সে রাগ হয়ে চলে গেল, আর আমি বললাম সে শুনতে না শুনতে, মানে সে আমার কথা মানে বাদ দিল না, মানে শুনতে না শুনতেই সে রুম ত্যাগ করে চলে গেল, রুম ত্যাগ করলো। হার্ডলি হ্যাড উই কাম টু আওয়ার স্টেশন হোয়েন ইট বিগ্যান রেইনিং। অর্থাৎ আমরা স্টেশনে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। অর্থাৎ আমরা আমাদের স্টেশনে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়েছিল, সামথিং করতে না করতে, ঠিক আছে। তাহলে প্রথমটা পাস্ট পার্টিসিপল, পরেরটা পাস্ট ফর্ম। এবার আসো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, সহজ নিয়ম, ভার্বের পাস্ট ফর্ম হয়, ঠিক আছে। যদিও এখানে কোনো পাস্ট দেখতে পাচ্ছি না, ইট ইজ হাই টাইম, এটা অনেক সময় হয়ে গেল, এই জন্য পাস্ট ফর্ম হয়। যেমন ইট ইজ হাই টাইম ইউ মেট উইথ মি, অনেক সময় হয়েছে তুমি আমার সাথে গতবার মিট করেছিলে, সাক্ষাৎ করেছিল। আই উইশ আই ইউ পিকচার, এটার ক্ষেত্রে উইশের ক্ষেত্রে সেমলি আমাদের পাস্ট ফর্ম বলছে। দেন আসো 9 নাম্বার রুলে। 9 নাম্বার রুলে কি বলে? 9 নাম্বার রুলটা হলো সিন্স নিয়ে। সিন্সের ব্যবহারটা নিয়ে মূলত আমাদের 4টা রুল আছে, বাট প্রথম দুটার রুল আমরা টেন্সের আলোচনা করব, বাকি দুটো রুল এক্সট্রা হিসেবে পড়ব। দেখো, সিন্স যদি মাঝখানে বসে তাহলে প্রথম বাক্যাংশ এবং পরের বাক্যাংশ কী হবে? প্রথম বাক্যাংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের বাক্যাংশ হবে পাস্ট ইনডিফিনিট। যেমন ম্যানি ইয়ার্স গোজ অ্যাওয়ে সিন্স আই লেফট ঢাকা, আমি ঢাকা ত্যাগ করেছি অনেক বছর হয়ে গেল, ঠিক আছে। এবং প্রেজেন্ট পারফেক্ট হলেও পাস্ট ইনডিফিনিট হবে। যেমন ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ। রুল 2, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট বসবে। যেমন ইট ওয়াজ মেনি ডেজ সিন্স হি হ্যাড কাম হেয়ার, এটা ছিল টেন্সের রুল সিন্সের ক্ষেত্রে। 3 নম্বর রুল দেখো, বিশেষত বি এর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট যখন বি দেওয়া থাকবে তখন সে জায়গায় কী বসবে? সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বসাবো। যেমন দ্য বয়, বি দেওয়া আছে, ইল সিন্স মানডে থেকে সে অসুস্থ। যেমন দ্য বয় হ্যাজ বিন ইল, তাহলে বি ভার্ব দেওয়া থাকলে সেখানে আমাদের বি ভার্ব না বি দেওয়া থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট বসবে সেখানে, হ্যাজ বিন ইল প্রেজেন্ট পারফেক্ট। ক্রিয়া এখনো চলমান হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ আমরা সবাই জানি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ যদি বলে বৃষ্টি সকাল থেকে হয়ে আসছে, অর্থাৎ এখনো রানিং প্রসেসে আছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখন 10 নম্বর রুলটা যদিও ছোট, বাট একটা জিনিস মনে রাখো, সিন্স আর ফরের ক্ষেত্রে সিন্স আর ফর কখন কোনটা ব্যবহৃত হয়? সিন্স ব্যবহৃত হয় যখন টু দি পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে উল্লেখ করা হয়। যেমন বাই 4 PM, সিন্স দ্য মর্নিং, সকাল থেকে, একটা নির্দিষ্ট টাইমের ভিত্তিতে করা হয়, অর্থাৎ টু দ্য পয়েন্ট দেওয়া থাকে টাইমটা, নির্দিষ্ট সময় থেকে বলা হলে সেক্ষেত্রে সিন্স। আর ফর পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ব্যাপক সময় ধরে, যেমন 2 ঘন্টা ধরে আমি কাজটা করছি, তাহলে ফর বসবে, ফর
ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তাহলে পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময়ের ব্যাপকতার ক্ষেত্রে ফর বসবে, আর সিন্স হলো যখন টু দ্য পয়েন্ট টাইম উল্লেখ করা হবে তখন সিন্স বসবে। 11 নম্বর রুল দেখো, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। বরং, হ্যাড রেদার বরং ছিল বা বরং হতো, উড রেদার বরং হতো, বা হ্যাড বেটার বরং ভালো হতো, বা উড বেটার বরং ভালো হতো। ঠিক আছে, বরং ভালো ছিল, বরং ভালো হতো, এগুলো অর্থ মিন করে আর প্রেজেন্ট ফর্ম বলবে। যদিও এখানে হ্যাড, উড, উড এগুলো বসতেছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হিসেবে বসবে। যেমন হি হ্যাড বেটার প্লে ফুটবল, বরং ভালো ছিল সে ফুটবল খেলতো। সাপোজ মনে করো একটা ছেলে ফুটবল অনেক ভালো খেলতেছে, বাট আমরা খেলতেছিলাম পাশে মাঠে ক্রিকেট, সে এসে আমাদের সাথে ক্রিকেটে জয়েন করলো, এমনকি 3 ম্যাচ খেলছে, 3 ম্যাচে প্রথম বলে আউট হয়ে গেছে। তো আমরা সবাই বলতেছি বন্ধুরা যে হি হ্যাড বেটার প্লে ফুটবল, বরং সে ফুটবল খেলাই ভালো ছিল। ইউ উড রেদার ফাইট উইথ হিম, বরং ভালো হতো তুমি তার সাথে ফাইট করতে, জনসনের সাথে কেন গেলে ফাইট করতে। ঠিক আছে, লেট, নিড, ডেয়ার এগুলোর ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হাউ ডেয়ার ইউ ডু ইট, প্রেজেন্ট ফর্ম। ইউ নিড টু নট টু টক টু মি, ইউ নিড নট টক টু মি, আমার সাথে কথা বলে তোমার প্রয়োজন নেই। টু বি বা হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন হ্যাভিং টেকেন ব্রেকফাস্ট, হ্যাভেন টেকিং ব্রেকফাস্ট, হি গোজ টু হিজ স্কুল, মানে তার ব্রেকফাস্টটা শেষ করেই সে স্কুলে গিয়েছে। এ লেটার নিড টু বি রাইটেন, একটা পত্র লেখা প্রয়োজন। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, প্রেফার টু, অ্যাডিক্টেড টু আসক্তি হওয়া, অ্যাডিক্টেড টু, কুড নট হেল্প এগুলোর ক্ষেত্রে ভার্বের প্লাস আইএনজি বসে, ভার্বের আইএনজি ফর্মটা। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, যেহেতু আমরা জানি টু এর পরে কখনো আইএনজি ফর্ম হয় না, পাস্ট ফর্ম হয় না, বা কন্ডিশনাল ফর্ম হয় না। তারপরেও এই ব্যতিক্রমী কয়টা ক্ষেত্রে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু এগুলোর ক্ষেত্রে সাধারণত আইএনজি হয়। এখানে যদিও টু নেই, কুড নট হেল্প এটাও মনে রাখবা, এর সাথে আইএনজি হয়। আই গট ইউজ টু ওয়াকিং ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যায় হাঁটার আমার অভ্যাস আছে, এমন কিছু। লেস্ট প্লাস, লেস্ট অর্থ নয়তো এরকম, ঠিক আছে, নতুবা। লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট বসবে, প্লাস ভার্ব ইন বেস ফর্ম। গো দেয়ার লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, মিস দ্য বাস, সেখানে যাও নয়তো তুমি তোমার বাস মিস করবে। ঠিক আছে, ইউ শুড এখানে কিন্তু লক্ষ্য করতে হবে আমরা রুলটা পড়তেছি লেস্টের জন্য, যেখানে লেস্টের পরে শুড বা মাইট হয়। এবার আসো অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ অর্থ যেন, অ্যাজ দো অর্থ যদিও। ঠিক আছে, বি ভার্বের ক্ষেত্রে এখানে দুইটা রুল। বি ভার্বের ক্ষেত্রে ওয়ার বসবে, যেমন ওয়ার বসবে, যেমন হি এক্টস সে আচরণ করে, অ্যাজ ইফ হি ওয়ার কিং যেন সে একজন রাজা ছিল, সে এমন আচরণ করতেছে। ঠিক আছে, আবার হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার কিং সে আচরণ করছে ঠিকই যদিও সে একজন রাজা ছিল, এরকম। আসলে যদিওর ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স বসালে ভালো হয়। যেমন হি অ্যাক্টস সে এমন আচরণ করছে, অ্যাজ দো হি ডোন্ট নাথিং যদিও সে কিছুই জানে না। ঠিক আছে, তাহলে অ্যাজ দোর ক্ষেত্রে নেগেটিভ ফর্ম দেয় ভালো হবে। বীর্য উইশ এর ক্ষেত্রেও আই উইশ আই ওয়ার কিং, উইশের ক্ষেত্রেও ওয়ারটা ইউজ হয়, আই উইশ আই ওয়ার কিং। রুল নাম্বার 2, প্রথম অংশ ও দ্বিতীয় অংশ। অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে। দেখো আমাদের ইনডিফিনিটটা প্রথমে চেঞ্জ থাকতেছে, চেঞ্জ হবে না, এখানে ইনডিফিনিট কিন্তু সেম, জাস্ট
প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্টে পাস্ট হয়ে যাবে। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে পাস্টই দেখবে, বাট পাস্ট ইনডিফিনিটে পারফেক্ট হয়ে যাবে। সহজ রুল, যেমন হি অ্যাক্টস অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ডোন্ট নো নট এনিথিং। তারপর দেখো হি কেম টু মি অ্যাজ ইফ হি হ্যাড কিল্ড মি। সে আমার দিকে এমনভাবে তেড়িয়ে আসতেছিল যেন সে আমাকে মারিয়ে ফেলবে, এমন কিছু বলছে। সে আসছিল, তুমি আমার দিকে আসছিল, অ্যাজ ইফ হি হ্যাড কিল্ড মি, সে আমাকে মেরে ফেলবে, যেন সে আমাকে মেরে ফেলবে। দেখো 17 নম্বর রুলটা হলো ইফ নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের 3টা রুল আছে, 1, 2 এবং 3 এখানে। আচ্ছা ঠিক আছে। রুল 1 এর ক্ষেত্রে আমরা টেন্সের কিছু বিষয় আলোচনা করব। ইফের ক্ষেত্রে পরের টেন্সগুলো কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা। ইফের ক্ষেত্রে যদি পরে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ফিউচার ইনডিফিনিট বসবে। ইফের ক্ষেত্রে পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে প্লাস কন্ডিশনাল বসবে পরে। ইফের ক্ষেত্রে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পারফেক্ট কন্ডিশনাল বসবে। এই যে পাস্টের পারফেক্ট, এখান থেকে পারফেক্ট কন্ডিশনাল, পাস্টে ইনডিফিনিট থেকে পাস্ট কন্ডিশনাল, আর প্রেজেন্ট ইনডিফিনিটটা ফিউচার ইনডিফিনিট হবে। যেমন ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে পরিশ্রম করে কাজ করে বা কঠোরভাবে কাজ করে, হি উইল প্রসপার, সে উন্নতি করবে। তারপর হলো ইফ হি কেম, যদি সে আসতো, আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। ইফ হি হ্যাড সিন মি হি মাইট হ্যাভ কিল মি। ঠিক আছে। রুল 2, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার ক্ষেত্রে, এটা হলো ইফের একটা সেন্টেন্সের স্ট্রাকচার, এটা একটু মনে রাখবা যে ইফ প্লাস যদি সাবজেক্ট বসে, সাবজেক্টের সাথে ওয়ার বসবে এবং আই উড বা মাইট বা কুড কন্ডিশনাল ফর্মগুলো বসছে, অর আই উড বা মাইট বা কুড। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই কুড ফ্লাই, আমি উঠতে পারতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই কুড হ্যাভ ফ্লোন, অর্থাৎ আই কুড ফ্লাই বা আই কুড বা হ্যাভ, আই উড মাইট বা কুড দিলে হবে, আবার উড মাইট বা উড হ্যাভ ভার্ব ইন পিবি ফর্ম সেটা দিলে চলবে। রুল নাম্বার 3, কন্ডিশনাল সেন্টেন্সে কোনো ঘটনা আপনা আপনি ঘটলে প্রেজেন্ট ইনডিফিনিট। কন্ডিশনাল সেন্টেন্সে দেখো আমরা পড়ছিলাম ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার ইনডিফিনিট হয়, বাট এক্ষেত্রে বিশেষত রুল কন্ডিশনাল সেন্টেন্স হলে সেই ইফের প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার ইনডিফিনিট হবে না, কারণ এগুলো সাধারণত ঘটে থাকে। যেমন ইফ হি হিট, যদি সে তাপ প্রদান করে, আইস মেল্টস, বরফ গলে যাবে, এটা নর্মালি। আইস উইল মেল্ট এমনভাবে বলার দরকার নেই, মানে ভবিষ্যৎ হবে এমন কিছু আসবে না। অর্থাৎ মনে রাখতে হবে যে এই যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, কোনো ফিউচার ইনডিফিনিট যে বলছিলাম সেটা হবে না। ইফ ইউ কমপ্লিট দ্য সার্কিট, তুমি যদি সার্কিটটা কমপ্লিট করবা, ঠিক করো, বর্তনী ঠিক করো, ইলেকট্রিসিটি ফ্লো, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। দেখো অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দুইটা অংশ সেমভাবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট, সেটা ইফের ক্ষেত্রে প্রথম রুলে পড়েছিলাম যে এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট, অ্যাজ এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয়টা হবে ফিউচার ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট হলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। এগুলো শব্দার্থ আমি পড়াচ্ছি। জিরান্ড, পাস্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ। জিরান্ড কি? জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, নাউন হিসেবে ব্যবহৃত হয়, মনে রাখতে হবে। যেমন আই এম ওয়ার্কিং ইন মাই গার্ডেন, এখানে কি নাউন হিসেবে ওয়ার্কিং? না। যেমন আমি ওয়াকিং ইজ মাই বেস্ট হবি, সাপোজ, তাহলে ওয়াকিং এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে জিরান্ড তাকে বলবো যেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, সেটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হবে না, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে,
তো মনে রাখতে হবে জিরান নাউন হিসেবে ব্যবহৃত হয় ভার্ব প্লাস আইএনজি, এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় ভার্ব প্লাস আইএনজি। ইনফিনিটিভ টু ভার্ব, টু এর পর আমরা সাধারণভাবে যে ভার্বগুলো বসাই। আমরা একটু দেখো এক্সাম্পল দেখে আসি। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে ওয়াকিংটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বুকটা কেমন, বুকটা বৈশিষ্ট্য বলা আছে, গুণ বলা আছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্য বুক ইজ ইন্টারেস্টিং। I went to Dhaka to visit the National Zoo. To visit, to be verb বসছে, to এর পর যখন ইনফিনিটিভ, to visit। দেখতে গিয়েছিলাম ঢাকা, ন্যাশনাল জু দেখতে গিয়েছিলাম ঢাকা। টিল আনটিল, পর্যন্ত, আর আনটিল হলো যতক্ষণ না পর্যন্ত। এবার দেখো অনেকে এই জায়গায় একটু ভুল করে। উই শেল, আচ্ছা আগে টিলটা দেখাই। ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক, আমি আসা পর্যন্ত এখানে, আমি আসা পর্যন্ত অপেক্ষা করো এখানে, ঠিক আছে, এখানে অপেক্ষা করো। উই শেল স্টে হেয়ার আনটিল দ্য রেইন স্টপস, কিন্তু এখানে কি বলছে, অর্থাৎ বৃষ্টি থামা না পর্যন্ত, আমি বলছি যতক্ষণ না পর্যন্ত, আনটিল মানে নাও, এটা বলছে কিন্তু, অর্থাৎ যতক্ষণ বৃষ্টি থামছে না বা বৃষ্টি না থামা পর্যন্ত এখানে আমরা অবস্থান করব, ঠিক আছে। তাহলে অনেকে হয়তো ভুল করে লিখে দিবা যে উই শ্যাল স্টে হেয়ার আনটিল দ্য রেইন ডাজন্ট স্টপ, কিন্তু যেহেতু এখানে যতক্ষণ না পর্যন্ত, এখানে নাটা একবার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দ্য রেইন ডাজন্ট স্টপ কখনোই হবে না। তো এই ছিল মোট 20টা রুল। এই 20টা রুল মূলত এসএসসি বেসিক নলেজ থাকা দরকার সবার। তো আগামী ক্লাসে আমি চেষ্টা করব আদার যে রুলগুলা সেগুলা বিভিন্ন ক্লাস, লাইভ ক্লাস বা কুইজ হিসেবে সেগুলো সুন্দর করে মজা করে পড়ালে বা টেকনিক্যালি পড়ালে মনে থাকবে। বাট এই রুলগুলো আমি আলাদা করে ক্লাস নিলাম, যে এগুলো হলো মূল বেসিক, এই 20টা রুল। আশা করি তোমরা উপকৃত হয়েছে এই ক্লাসে। তো থ্যাংকস ফ্রম Trisi to watching the video, and thanks again.